This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। হ্যাঁ, রাজ্যের 6 কেন্দ্রের উপনির্বাচনের রেজাল্ট এতক্ষণে প্রত্যেকের কাছে পরিষ্কার, কিন্তু আরো যে দুটি আসনের বিধানসভা ভোট এই মুহূর্তে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সেদিকে অবশ্যই আমাদের নজর রাখতে হবে। মহারাষ্ট্রে এবং ঝাড়খণ্ডের দিকে আমাদের নজর রাখতে হবে। তবে সবার প্রথমে মহারাষ্ট্র। শিন্ডে ফডনবিস জুটিতে রীতিমতো অভূতপূর্ব ফল মহারাষ্ট্রে বলছেন বিশ্লেষকরা, কারণ মহারাষ্ট্রের রাজনীতির ফলের ট্রেন্ড বদলে দিল মহাজুতি। উদ্ধবের গড়ে একক বৃহত্তম দল হিসেবে উত্থান বিজেপির। 152টা আসনে প্রার্থী দিয়েছিল বিজেপি, যার মধ্যে 128টি আসন একা বিজেপি জয়লাভ করলো। আর পুরো মহাজুতি জোটের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে 200 পেরিয়ে গেল এই জোট। 60-এর নিচে নেমে গেল মহাবিকাশ আঘাড়ি। মহারাষ্ট্রে 6টি অঞ্চলে বিজেপি জোটের রীতিমতো দাপট দেখা গিয়েছে। আরএসএস এর ঘাঁটি নাগপুরের আসনগুলিতেও গেরুয়ার দাপট দেখা গেল। প্রভাবই ফেলল না বেকারত্ব, মারাঠা সংরক্ষণের মতো এই সমস্ত বড় বড় ইস্যু। অর্থাৎ মহারাষ্ট্রে রাজনীতির যে সমীকরণ ভোটের ফলের পর মানে একেবারে অন্যরকম বলা হচ্ছে, কারণ এতগুলো আসন এনডিএ জোট পেয়েছে, সেটা কোথাও একটা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। একনাথ শিন্ডে তিনি কি বলছেন, কারণ মুখ্যমন্ত্রী কে হবেন এই প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করে দিয়েছে। একনাথ শিন্ডে তিনি কি বলছেন একবার শুনুন। मेरी लाडली बहनाओं को मैं धन्यवाद देता हूँ, लाडले किसानों को मैं धन्यवाद देता हूँ, और लाडले हमारे भाई है, लाडले सीनियर सिटीजन है, सभी वर्ग जो है सभी वर्ग को मैं धन्यवाद देता हूँ कि उन्होंने ऐसी विजयश्री प्राप्त कर दी है कि न भूतो न भविष्य तो ऐसी विक्ट्री जो इस बार मिली है। जो 2-2.5 साल हमारी महायुति ने काम किया है, ये महायुति ने जो काम किया है उसके काम के ऊपर ये जनता ने शिक्कामोर्तब किया है, काम को तवज्जो दिया है, प्राथमिकता दी है, और इसीलिए महायुति को इतनी बड़ी जीत हासिल हुई है। सर, बीजेपी का ये कहना है कि जिसकी ज्यादा नंबर होंगे उनका मुख्यमंत्री होगा, तो क्या इसको सपोर्ट किया जाएगा? ऐसा कोई भी हमारा तय नहीं हुआ है। हम तीनों पार्टी बैठेंगे, हमारे वरिष्ठ जो है प्रधानमंत्री जी है, अमित भाई है, नड्डा जी, और सब हमारे जो तीनों पार्टी के प्रमुख लोग हैं, हम बैठेंगे और उसके ऊपर जैसे हम चुनाव लड़े साथ में एकजुट होकर, वैसे ही उसके ऊपर भी फैसला है। আমরা মহারাষ্ট্রের দিকে নজর রেখেছি এবং মহারাষ্ট্রের এই রাজনৈতিক ইকুয়েশন নিয়ে আমরা আলোচনা করবো। আমার সহকর্মী জ্যোতির্ময় আমার সঙ্গে রয়েছে। জ্যোতির্ময়, একটা বিষয় এমনকি মহাজুতি দেখালো মহারাষ্ট্রবাসীর কাছে, মহারাষ্ট্র মানুষের কাছে, যে কারণে উদ্ধব এবং শরদ পাওয়ারের এই একটা শক্ত জায়গা পুরো ভেঙে গুড়িয়ে গেল, ধরাশায়ী হলো উদ্ধব শরদের পাওয়ার। দেখো, 2024-এর লোকসভা নির্বাচনের আগেই বিজেপি একটা চ্যালেঞ্জ বা একটা সবথেকে ভয়ের জায়গা, আশঙ্কার জায়গাকে তারা আঁচ করতে পারছিল। তা হচ্ছে বিরোধী জোট বারবার ধরে তারা দাবি করছিল যে তারা ঐক্যবদ্ধ, ইন্ডিয়া জোট তৈরি হয়েছিল, কিন্তু সেই ঐক্যের যদি সঠিক বাস্তবায়ন কোনো জায়গায় হয়ে থাকে তাহলে সেটা শুধুমাত্র মহারাষ্ট্র, যা অনেক আগেই হয়ে গিয়েছিল 2019-এর লোকসভা বিধানসভা নির্বাচনের পরে, এবং পরবর্তী ক্ষেত্রে বিহারে নীতিশ কুমারকে নিজেদের পক্ষে নিয়ে এসে সেই যাবতীয় ইকুয়েশনকে বিজেপি ঘেঁটে দিয়েছে। কিন্তু মহারাষ্ট্রের ক্ষেত্রে তাদেরকে ধাপে ধাপে পা ফেলতে হয়েছে, যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় শরদ পাওয়ারের এনসিপি এবং উদ্ধব ঠাকরে শিবসেনাকে ভেঙে দেওয়া। এই দুটি দলকে যখন তারা ভেঙে দিতে পেরেছে তখন কিন্তু একটা বড় অঙ্কের ভোট ব্যাংক কার্যত দিশেহারা হয়ে গিয়েছে। আজকে মহারাষ্ট্রে যে 288টি আসন, তার মধ্যে প্রায় 42টি এরকম আসন রয়েছে যেখানে শিবসেনা প্রায় একে অপরের বিরুদ্ধে, অর্থাৎ একনাথ শিন্ডে শিবসেনা এবং উদ্ধব ঠাকরে শিবসেনা, তারা একে অপরের বিরুদ্ধে ভোট দিয়েছে। আর এই শিবসেনা এমন একটি পার্টি যাদের ভোটাররা কমিটেড ভোটার এবং সুনির্দিষ্ট আদর্শের ভিত্তিতে তারা এই পার্টিটা করেন, ফলত তাদের ভোটাররা সম্পূর্ণভাবে দিশেহারা তারা কোন দিকে যাবেন, যার সুফল নিয়ে গিয়েছে বিজেপি।
অপর দিক থেকে এনসিপির ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার, 38টি আসনে শরদ পাওয়ারের এনসিপি এবং অজিত পাওয়ারের এনসিপি তারা একে অপরের বিরুদ্ধে প্রার্থী দিয়েছেন। তাহলে জ্যোতির্ময় একটা কথা কি বলা যায় যে মহারাষ্ট্রের মানুষ একটা স্বস্তি চেয়েছে, কারণ দীর্ঘ বেশ কয়েক বছরে দুটি বড় রাজনৈতিক দল, সেটা যে উত্থান পতন দেখেছে এনসিপি বলো এবং এই তুমি যে কথাটা বললে যে একনাথ শিন্ডের বেরিয়ে আসা, এই সমস্ত বিষয় থেকে একটা স্বস্তি চেয়েছে, যে কারণে বিজেপি মাত্র 152টা আসনে প্রার্থী দিয়ে 128টি তাদের নিজেদের দখলে রাখলো। দেখো, আমি ঠিক তোমার এই কথার সঙ্গে খুব একটা সহমত হব না, কারণ আমরা যদি মহারাষ্ট্রের রাজনীতি যদি দেখি, মহারাষ্ট্র যেমন বা মুম্বাই যেমন দেশের বিজনেস ক্যাপিটাল, এখানকার রাজনীতির ধরনটাও কিন্তু প্রত্যেকের লাভ লোকসানের অঙ্ক কষেই কিন্তু এক্ষেত্রে পা ফেলা হয়। এখানে নীতিগত ক্ষেত্র আদর্শগত ক্ষেত্র খুব একটা দেখা হয় না। যদি দেবেন্দ্র ফডনভিস মুখ্যমন্ত্রী হন এবং যদি একাধিক বিধায়ককে পরবর্তী ক্ষেত্রে ভাঙিয়ে এনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতার জায়গায় পৌঁছে যেতে পারেন, অর্থাৎ একনাথ শিন্ডে এবং অজিত পাওয়ারের ওপর নির্ভরতা বিজেপির একেবারেই যদি না থাকে, তাহলে আগামী দিনে তারা বিজেপির সঙ্গে থাকবেন কিনা সেই প্রশ্নটাও কিন্তু সমান্তরালভাবে থেকে যাচ্ছে। কারণ শরদ পাওয়ার এবং উদ্ধব ঠাকরে তারা কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকবেন না, তারা তাদের ভাঙা ঘর জোড়া লাগানোর চেষ্টা প্রতি মুহূর্তে করে যাবেন। আর সেক্ষেত্রে যদি একনাথ শিন্ডে এবং অজিত পাওয়ারকে গুরুত্ব দেওয়া না হয়, তারা আগামী দিনে কোন দিকে যাবেন সেই প্রশ্নচিহ্ন কিন্তু এক্ষেত্রে থেকে একদম সেই প্রশ্নচিহ্ন উঠছে। এবং সেখানে কোথাও একটা কৌশলী বক্তব্য রেখেছেন একনাথ শিন্ডে যে যার ভোট বেশি হবে সেই হবে মুখ্যমন্ত্রী, আর কার ভোট বেশি হতে চলেছে সেদিকে তো অবশ্যই নজর থাকছে। আমরা এই সমস্ত মহারাষ্ট্রের রেজাল্ট নিয়ে আমরা কথা বলেছিলাম কংগ্রেস নেতা অধীর চৌধুরীর সঙ্গে, তিনি কি বলেছেন একবার শোনা যাক। তীব্র এবং তীক্ষ্ণ সাম্প্রদায়িক বিভাজন, বটেঙ্গে তো কাটেঙ্গের মতন তত্ত্ব। মোদি গিয়ে বলছে এ খাই তো সে পাই, মানে সব হিন্দু এক হও তাহলে তোমরা বাঁচবে। অর্থাৎ ভারতবর্ষে হিন্দুদেরকে এক কাট্টা করে ভোট সংগ্রহ করার মোদি এবং যোগী, সেই সঙ্গে বিজেপি এবং আরএসএসের এই যে একটা সক্রিয়তা, তার ফলাফল বিজেপির পক্ষে গেছে। মহারাষ্ট্রে যখন মহাজোতি জোট তাদের খেল দেখালো, তখন ঝাড়খণ্ডে কিন্তু ম্যাজিক ফিগার পেরিয়ে গেল ইন্ডি জোট এবং ঝাড়খণ্ডে গড় রক্ষার পথে হেমন্ত সোরেন। আমার সহকর্মী জ্যোতির্ময় আমার সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, তাহলে ঝাড়খণ্ডে কি খেলা হলো? মানে মূল খেলাটা কি ইন্ডি জোটের হলো না হেমন্ত সোরেনের প্রথম একটা সহানুভূতি ভোট, তাকে জেলে পাঠানো, দুর্নীতির দায়, সেইটা কোথাও এই ভোটের সব থেকে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ালো? দেখো, বারবার ধরেই আমরা একটা কথা বলছি যে ঐক্য, অর্থাৎ বিরোধী জোটের সাফল্যের নেপথ্যে মূল প্রাণভোমরা ঐক্য, সেই ঐক্যটা যদি বজায় রাখা সম্ভব হয়, অনেক ক্ষেত্রেই কিন্তু এই সাফল্যের দিকে কয়েক কদম এগানো যায়। যে কথা আমরা মহারাষ্ট্রের ক্ষেত্রে বলছিলাম যে শিবসেনা এবং এনসিপি তাদের নিজেদের ঘর ধরে রাখতে পারেনি, তার খেসারত তাদেরকে বিধানসভা নির্বাচনে দিতে হলো। ঝাড়খণ্ডে ঠিক উল্টোটা, ঝাড়খণ্ডে যখন বিজেপি তাদের বরাবরের যে আক্রমণের মূল চাবিকাঠি, অর্থাৎ তারা কংগ্রেস সহ বিরোধীদেরকে আক্রমণ করে এই দুর্নীতির ইস্যুতে, এই ঝাড়খণ্ডের ক্ষেত্রেও কোনো ব্যতিক্রম নয়। হেমন্ত সোরেনের বিরুদ্ধে তারা দুর্নীতির অভিযোগ এনেছিল, হেমন্ত সোরেনকে তারা গ্রেপ্তার করেছিল, কিন্তু সেই হেমন্ত সোরেন সেটা কোথাও পাশা ঘুরিয়ে দিলেন, তিনি সহানুভূতির ভোট তিনি নিজের দিকে টেনে নিলেন। কিন্তু তার পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ বিষয়, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সঙ্গে যোগ্য সঙ্গত দিয়ে গেছে কংগ্রেস, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সঙ্গে যোগ্য সঙ্গত দিয়েছে সেখানে আরজেডি এবং তার পাশাপাশি বামপন্থীরা। এই যে বিরোধী দলগুলোর একে অপরের সঙ্গে আসন সমঝোতার ক্ষেত্রে, অর্থাৎ জাতীয় রাজনীতির যারা বিরোধী দল এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে যারা শাসক শিবির, তাদের নিজেদের মধ্যে এই যে আন্ডারস্ট্যান্ডিংটা, সেটা সফলভাবে যেহেতু মাঠে ময়দানে বাস্তবায়ন হয়েছে, তার সুফলটাই ঘরে তুলতে পেরেছেন হেমন্ত সোরেন এবং সেক্ষেত্রে অ্যান্টি ইনকামবেন্সির যে প্রচার সেটা একদম কাজ করেনি। এবং আরেকটা বিষয় অবশ্যই এক্ষেত্রে উল্লেখ করতে হবে, তা হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশের যে সেন্টিমেন্ট আদিবাসী এলাকাতে বারবার ধরে বিজেপি প্রচার করেছিল, সেই বিষয়টি একেবারেই কাজ করেনি এবং যেগুলি মূলত খনি এলাকা, সেই জায়গাতে কিন্তু মনে করা হয়েছিল যে এই মাইনিংয়ের এলাকাগুলোতে দুর্নীতির ইস্যু কাজ করবে, তাও অর্থাৎ দুর্নীতি এবং অনুপ্রবেশ ইস্যু রীতিমতো ঝাড়খণ্ডে কোনো রকম ধোপে টিকলো না, যে কারণেই এই ফলাফল। আপাতত তোমাকে ধন্যবাদ। এই ঝাড়খণ্ডের ফলাফল নিয়েও আমরা কংগ্রেস নেতা অধীর চৌধুরীর সঙ্গে কথা বলেছিলাম, কারণ তো সেখানে ইন্ডি জোটের একটা দাপট দেখা গিয়েছে। অধীর চৌধুরী, তিনি কিভাবে দেখছেন বিষয়টিকে, শোনা যাক। ঝাড়খণ্ডে বাংলাদেশি 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 বলে হাওয়া গরম করতে চেয়েছিল, এনআরসির নামে হাওয়া গরম করে হিন্দু মুসলমানের বিভাজন করতে চেয়েছিল, কিন্তু ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনের নেতৃত্বে সেখানকার আদিবাসী সমাজ, সেখানকার মুসলমান সমাজ এবং সেখানকার সাধারণ মানুষ
তারা বিজেপির এই ধাপ্পাবাজিতে এবং বিজেপির এই প্রতারণার ফাঁদে তারা পা দেয়নি, তাই সেখানটায় আমরা জিতলাম। আমাদের রাজ্যের মতন উত্তরপ্রদেশেও বেশ কিছু আসনে উপনির্বাচন ছিল, বিধানসভা আসনে 9টি আসনে ভোট ছিল, তার মধ্যে 6টি আসনে এই মুহূর্তে বিজেপি এগিয়ে রয়েছে বলে খবর, আর 3টি আসনে এগিয়ে সমাজবাদী পার্টি। আমরা যদি এবার উত্তরপ্রদেশের দিকে নজর রাখি, সেখানে দেখা যাচ্ছে 9টি বিধানসভা আসনের মধ্যে 6টিতে বিজেপি এগিয়ে রয়েছে, 3টিতে সমাজবাদী পার্টি। এবার একটুখানি আমরা বাংলার 6 বিধানসভা আসনের দিকে তো অবশ্যই নজর রাখবো, তবে ওয়াইনাডের দিকেও তো নজর রাখতে হবে। ওয়াইনাডে সেখানে রাহুলের ছেড়ে যাওয়া আসনে প্রার্থী হয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধী বাড্রা, এবং সেখানে যা খবর পাওয়া যাচ্ছে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী বাড্রা। ওয়াইনাডে বড় ব্যবধানে এগিয়ে প্রিয়াঙ্কা গান্ধী বাড্রা। এবার বাংলার দিকে নজর রাখা যাক। বাংলার দিকে আমরা সকাল থেকে নজর রেখেছি যে 6 বিধানসভায় ভোট ছিল, উপনির্বাচন ছিল, সেখানে 6টিতেই 6, মানে 6 পেল তৃণমূল কংগ্রেস। জোহকালের পর, দুর্নীতি ইস্যুর পর, বিশেষ করে জোহকালের পর প্রথম ভোট ছিল কোথাও তৃণমূলের কাছে, এটা অ্যাসিড টেস্ট ছিল, এবং সেই অ্যাসিড টেস্ট যেরকম সহজেই জয় পেল তৃণমূল কংগ্রেস, উত্তরে আরো মজবুত হলো তৃণমূল কংগ্রেস, কারণ বলা হচ্ছে এই প্রথম মাদারিহাটে ইতিহাস তৈরি করলো তৃণমূল কংগ্রেস। কারণ চা বলয়, সেই চা বলয় বিজেপির একটা শক্ত জায়গা ছিল, 5টি যে আসন ছিল সেই 5-এ 5 ছিল বিজেপির, তার মধ্যে অন্যতম মাদারিহাট। বিজেপির কাছে কোথাও লড়াইটা ছিল নিজেদের জেতা আসন নিজেদের দখলে রাখা, কিন্তু সেখানে ঘাস ফুল ফুটলো, চা বলয় আরো মজবুত, জোড়া ফুলের শিকড়। ফিকে হচ্ছে বিজেপি, সিতাই, মাদারিহাট, মেদিনীপুর, নৈহাটি ধরে রাখলো তৃণমূল কংগ্রেস। হারোয়া, তালডাংরাতেও আবারও জয় ঘাস ফুলের। সবার প্রথমে যদি আমরা একটু মাদারিহাটের দিকে নজর রাখি, কারণ সব থেকে চর্চিত এই মুহূর্তে এই মাদারিহাট আসন, কারণ স্বাভাবিকভাবে উত্তরবঙ্গে বিজেপির একটা ভালো জায়গা, শক্ত জায়গা, সেখানে মাদারিহাট যা একসময় বামেদের জায়গা ছিল, যা একসময় বিজেপির জায়গা ছিল, সেখানে প্রথমবার ঘাস ফুল ফুটলো। স্বাভাবিকভাবে বিষয়টি সব থেকে বেশি আলোচনা, বিজেপির সব থেকে দুর্বল জায়গাগুলো কোনগুলো হয়ে দাঁড়ালো। যদিও মনোজ টিগ্গা সাংসদ, যিনি এই আসনে আগে বিধায়ক ছিলেন, তিনি বলছেন যে তারা হার থেকে শিক্ষা নেবেন। কোথাও একটা তোপ দাগতে দেখা যাচ্ছে জন বার্লা, কারণ মনোজ টিগ্গাকে সাংসদ হিসেবে যখন প্রার্থী করা হয়, লোকসভায় প্রার্থী করা হয়, তখন মনোজ টিগ্গার সঙ্গে বিজেপির কোথাও একটা দূরত্ব তৈরি হয়েছিল, কিন্তু সেই দূরত্বটা প্রবলভাবে দেখা যায় এই উপনির্বাচনের ঠিক আগে তৃণমূল কংগ্রেস প্রার্থীর সঙ্গে বেশ কয়েকবার জন বার্লাকে দেখা গিয়েছিল। সেই বিষয়টাই কি কোথাও একটা মাদারিহাটে প্রভাব ফেললো? বিজেপির এই যে সার্বিক ফলাফল, বিশেষ করে মাদারিহাটের ফলাফল নিয়ে কি বলছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য, শোনা যাক। না, দিনের শেষে আমরা হেরে গেছি, এটাকে এখন আমি যাই বিশ্লেষণ করি, সেই বিশ্লেষণ বিভিন্নভাবে বিতর্কিত হবে, তার সমালোচনা তৈরি হবে, কিন্তু দিনের শেষে আমরা হেরেছি। কি বিপরীত পরিস্থিতির মধ্যে পশ্চিমবঙ্গে বিজেপিকে রাজনীতি করতে হচ্ছে 2021 সালের পর থেকে, সেটা মানুষের জানা। এই 6টি আসনের মধ্যে 5টি আসনে আমাদের প্রার্থীরা জয়ী হননি, একটি আসন মাদারিহাট, সেখানে আমরা পরাজিত হয়েছি, এবং নিঃসন্দেহে সেটা নিয়ে আমাদের পর্যালোচনা করতে হবে, আত্মসমীক্ষা করতে হবে। আর যখনই আলোচনা হচ্ছে জোহকালের পর প্রথম ভোট নিয়ে, তখন নৈহাটি নিয়ে আলোচনা করতে হবে, কারণ এই জোহকালের একটা প্রভাব নৈহাটিতে পড়তে দেখা গিয়েছিল, প্রতিবাদ হতে দেখা গিয়েছিল, সেই প্রতিবাদ ঘিরে অশান্তি পর্যন্ত দেখা গিয়েছিল, কিন্তু সেই জোহকালের প্রভাব নৈহাটির ভোটে কোনো রকম পড়লো না, কারণ বিপুল ভোটে জয় তৃণমূল কংগ্রেসের। 48,889 ভোটে জয় তৃণমূল প্রার্থী সনদদের। আরজিকর কাণ্ডে কোনো প্রভাব পড়ল না পার্থ ভৌমিকের ছেড়ে যাওয়া আসনে। শুরু থেকেই গণনা দৌড়ে এগিয়ে থাকেন তৃণমূল প্রার্থী সনদদের। বিজেপি প্রার্থী রূপক মিত্রকে ব্যাক ফুটে ফেলে জয়ী হয় তৃণমূল। বামেদের একতা শক্ত ঘাঁটি। নৈহাটিতে উপনির্বাচনে সিপিএম কোনো প্রার্থী দেয়নি, আসনটি সিপিআইএমএল এর জন্য ছেড়ে দেওয়া হয়েছিল। বিজেপি ও কংগ্রেস প্রার্থীরা আলাদা করে লড়াই করেছে। 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক 18,000-এর বেশি ভোটে জয়লাভ করেছিলেন, কিন্তু 24-এর উপভোটে জয়ের ধারা তো অব্যাহত থাকলেই পার্থ ভৌমিকের ব্যবধান ছাপিয়ে গিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সনদদের। 365 দিন মানুষের সাথে থাকি, মানুষের ভাষা বুঝি, তাই মানুষ যেভাবে আমাদের আশীর্বাদ করেছে, আমার আশঙ্কাই ছিল যে 3 গুণ হবে। মানুষের সাথে আলোচনা করে নিয়ে অবশ্যই আগে নৈহাটি হাসপাতালের প্রায়োরিটি আমরা প্রথমেই দিচ্ছি। অর্জুন সিং, তাকে কিছু বলতে চাই? ওটা বিড়াল,
ওটা সিং না, ওটা বেড়াল। বেড়াল সিং আগে ছিল, ওটা এখন বেড়াল। যখন বিজেপি দেখেছে না, ওটা বেড়ালে পরিণত হয়েছে। কেন্দ্রের বঞ্চনার সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় এনআরজিএসে যারা কাজ করেছেন তাদের টাকা দিয়েছেন, বিভিন্ন সামাজিক প্রকল্প যার দ্বারা মানুষ সরাসরি উপকৃত, তার প্রভাব পড়েছে। আর আরেকটা বড় প্রভাব পড়েছে আরজিকর কাণ্ড হয়ে যাওয়ার পর যেভাবে মমতা ব্যানার্জিকে কালিমালিপ্ত করার চেষ্টা হয়েছে। মানুষের একটা ক্ষোভ ছিল যে একজন সাদাসিধে মহিলাকে এরকমভাবে কেন অপমান করা হচ্ছে, কেন কালিমালিপ্ত করা হচ্ছে, যেখানে তার কোনো দোষ নেই। মানুষ সেটার জন্যও ভোট দিয়েছেন মমতা ব্যানার্জির পক্ষে। ইলেকশন কমিশনের এসওপি যেভাবে তৈরি করা হয়েছে সেই এসওপিটা পুরো ভুল ভরা আছে। পশ্চিমবাংলা এই এসওপিকে সামনে রেখে খুব কায়দা করে তৃণমূলের যে অ্যাডমিনিস্ট্রেটিভ সংগঠন আছে, এসপি, ডিএম, পুলিশ কমিশনার, যারা ভোট মেশিনারি ঠিক করে, তারা এটাকে ইউজ করছে। এখানে পুরোটাই বুড়ো আঙুল দেখিয়ে দিচ্ছে ইলেকশন কমিশনকে। পশ্চিমবাংলা যে অফিসার দায়িত্ব আছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দায়িত্ব নিয়ে যে অফিসার এখানে বসে আছে, সে বুড়ো আঙুল দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? ও জানে আমার উপরে কোনো অ্যাকশন হবে না। 2026-এ এসওপি যদি চেঞ্জ না হয়, সেম জিনিস থাকবে। এসওপি চেঞ্জ করবে যদি ইলেকশন কমিশন, বাংলায় কিন্তু বিজেপি সরকার বানাবে। এবার একটু হারোয়ার দিকে নজর রাখা যায়, কারণ সন্দেশখালীর প্রভাব বসিরহাটে ভোটে কোনো রকম প্রভাব ফেলেনি লোকসভা সভায়, সেটা তো আমরা দেখেছি। কিন্তু হারোয়ার ভোটেও প্রভাব ফেলল না, কারণ সেখানে তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম, দ্বিতীয় স্থানে আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম, তৃতীয় স্থানে বিজেপি প্রার্থী বিমল দাস। 2021 সালে বিধানসভা নির্বাচনে হারোয়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন প্রয়াত হাজী নুরুল ইসলাম। হ্যাঁ, তিনি সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রেখা পাত্রকে 3,33,000 ভোটে হারিয়ে তিনি সাংসদ হয়েছিলেন, কিন্তু তারও মৃত্যু হয়। হ্যাঁ, কিন্তু এই আসনে লোকসভা ভোট হয়নি। হারোয়ায় উপনির্বাচন ছিল, তার ছেড়ে যাওয়া আসনে তার ছেলে সেখানে প্রার্থী হয়েছিল তৃণমূল কংগ্রেসের। রবিউল ইসলাম তৃণমূলের প্রার্থী, আইএসএফ ও বিজেপির প্রার্থীর সঙ্গে লড়াইয়ে জয়ী রবিউল ইসলাম, এবং বাবা যে ভোটে জিতেছিলেন সেখান থেকে বিধায়ক হিসেবে সেই ব্যবধানকে ছাপিয়ে গেলেন ছেলে রবিউল ইসলাম। যে আরজিকর কাণ্ড নিয়ে আমাদের নেত্রীকে যেভাবে কুৎসা করা হয়েছে, যেভাবে মিথ্যা কথা বলা হয়েছে, যেভাবে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করা হয়েছে, তার বিরুদ্ধে বাংলার মানুষ, এই হাড়োয়াবাসীর মানুষ তার জবাব আজকে ভোট বাক্সে দিয়ে দিয়েছে। আশা করেছিলাম, কিন্তু এত বড় আশা করিনি। তার জন্য পুরো হাড়োয়াবাসীকে আমার ধন্যবাদ জ্ঞাপন করি। এটার সঙ্গে আরজিকরের কোনো সম্পর্ক নাই। আরজিকরের আলাদা ব্যাপার। এখন এখানকার গ্রাম বাংলার মানুষ, তারা লক্ষ্মীর ভাণ্ডার জানে, তারা আবাস যোজনা জানে, তারা সন্ত্রাসকে দেখছে, তারা ভয় পাচ্ছে। ভোট তো করতেই যায়নি এখানে, ভোট তো হয়েছে বলে আমার জানা নাই কি ভোট হয়েছে, এটা সবাই জানতাম। এটার মধ্যে অবাক হওয়ার কিছু নেই। এই ঘটনা মমতা ব্যানার্জি দেখানোর চেষ্টা করবে যে 6টা উপনির্বাচনে জিতেছি, আরজিকরে যা যা হয়েছে সব সঠিক হয়েছে। এবার নজর তালডাংরার দিকে। বিজেপিকে পিছনে ফেলে তালডাংরাতেও সবুজ ঝড়, বিপুল ভোটে জয়ী তৃণমূলের ফাল্গুনী সিংহ। বিজেপি প্রার্থী অনন্যা চক্রবর্তীকে পিছনে ফেলে তালডাংরায় শাসক দলের জয় জয়কার। 2021-এ বিধানসভা ভোটে জয়ী হন তৃণমূলের অরূপ চক্রবর্তী। চলতি বছরে লোকসভা ভোটে তিনি জয়ী হয়ে সাংসদ হন। তার ফেলে আসা আসনে, তালডাংরা আসনে উপনির্বাচন হয়। বিজেপি প্রার্থী অনন্যা চক্রবর্তী একসময় তৃণমূলের সদস্য ছিলেন। 2021-এ পুরো ভোটে তাঁকে টিকিট দেয়নি তৃণমূল, আর সে সময় নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়ে জয়ী হন। সম্প্রতি বিজেপিতে যোগ দিয়ে উপনির্বাচনের ময়দানে অনন্যাকে হারিয়ে জয়ী তৃণমূলের ফাল্গুনী সিংহ। মামাটি মানুষের জয়, দিদির জয়। মমতা ব্যানার্জি ছাড়া বাংলায় কেউ নেই, রেজাল্টই তো বলে দিচ্ছে। আরজিকর নিয়ে বিরোধীরা যে চক্রান্ত করার চেষ্টা করেছিল, বাংলার মানুষ ব্যালট বাক্সে তার জবাব দিয়ে দিয়েছেন। কর্মীরা পরিশ্রম করেছেন, 365 দিন মানুষের কাছে থাকেন, তারা আশীর্বাদ চেয়েছিলেন মানুষের, তারা আশীর্বাদ পেয়েছেন, এটাতে আনন্দ আছে। মানুষের রায়টা তৃণমূলের পক্ষে আছে। উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, অপপ্রচারে হয় না ভোট, অপপ্রচারে ভোট হয় না। মানুষ চাইছে তৃণমূলকে।